তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে ক্লাস করছি। আমরা এর আগের ক্লাসে ভরক্রিয়া সূত্রের মাধ্যমে সাম্যদ্রব্যক কেসি এবং কেপি নির্ণয় করেছিলাম। আমরা কেসি নির্ণয় করেছিলাম কিভাবে, সেটা নিশ্চয়ই মনে আছে। আমাদের আমরা দেখো, এই যে সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়াগুলো ঘনমাত্রা সমানুপাতিক দেখিয়েছিলাম, এবং এখানে আমরা একটা হার ধ্রুবক পেয়েছিলাম কেএফ। ঠিক আবার তোমার এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশনেরও একটা হার ধ্রুবক পেয়েছিলাম, সেটা হলো কেবি। এবং আমরা পরবর্তীতে দেখেছিলাম যে এফ অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার আর এফ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর বি দুইটা সমান ছিল, এবং আমরা দুইটা সমান দেখিয়েছি। দেখানোর পরে আমরা এফ এবং কেবি এই দুইটা আমরা সমানুপাতিক দেখিয়েছি, এবং এখান থেকে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কেএফ ও কেবি ধ্রুবক রাশি, এবং এই রাশির দুটো অনুপাত ধ্রুবক রাশি হবে, এবং একে আমাদের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক আমরা বলেছি। আর এই কে বাই কেবি সমান কে, যেটা এটাকে আমরা কেসি হিসেবে প্রকাশ করি, এই জন্য যে আমরা ওটা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করেছি। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এবং আমরা গত ক্লাসে সাম্যধ্রুবক কেপিও নির্ণয় করেছিলাম। ঠিক আগের মতোই আমরা একটা বিক্রিয়া নিয়েছিলাম, রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়া, এবং সেখানে আর এফ সমান K1 বিক্রিয়াগুলোর ঘনমাত্রা, এবং আর বি সমান K2 এবং বিক্রিয়াগুলোর ঘনমাত্রা নিয়ে আমরা পরবর্তীতে দুইটা সমান দেখিয়েছি যে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। হ্যাঁ, হাসান ফাতিমা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা আশা করি ভালোভাবে ক্লাস ফলো করতে পারছো, অর্থাৎ সাউন্ড আশা করি শুনতে পাচ্ছ। আমরা সম্মুখ বিক্রিয়ার হার আর এফ এবং পশ্চাৎ বিক্রিয়ার হার আর বি এই দুইটা সমান দেখিয়ে, এই যে এটা হলো আর এফ এর ভ্যালু আর আর বি এর ভ্যালু হলো এইটুকু, এই দুইটা মিলে আমরা এটা পেয়েছিলাম। এবং সেখান থেকে আমরা এই যে K1 বাই K2 সমান কে পেয়েছি, যেটা আমরা পরবর্তীতে কেপি দিয়ে প্রকাশ করেছি, যেহেতু এটা একটা প্রেসার বা চাপের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা কেপি কেসি সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্য সেদিন ক্লাসে ভরক্রিয়ার সূত্র সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছ, এবং আজকে আমরা এটা সম্পর্ক নিয়ে কথা বলবো যে কেপি কেসি সম্পর্ক কিভাবে নির্ধারণ করা হয় বা তাদের সম্পর্ক কি। তাই আমরা দেখো, আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি এই সূত্রের সঙ্গে খুবই পরিচিত। এই সূত্রটা কোথাকার জানো? নিশ্চয়ই তোমাদের মনে আছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে এই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র রয়েছে। এটাকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়, এবং এখানে পি সমান চাপ বা প্রেসার, বি সমান হলো ভলিউম, এবং এন সমান হলো মোল সংখ্যা, নাম্বার অফ মোল, আর হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, নাইমুজ্জামান চৌধুরী, ওয়ালাইকুম সালাম। আচ্ছা,
এবং আর হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হলো টেম্পারেচার বা তাপমাত্রা, তাই না? আমরা এগুলা ওই প্রথম অধ্যায়ে শিখেছি, এবং এটা খুবই একটা নামি দামি সূত্র, এবং এটার মাধ্যমে বোর্ডে প্রশ্ন থাকে। তা আমরা সেই সূত্রটা এখানে নিয়ে আসছি, যে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা এই সূত্র থেকে পাচ্ছি যে পি সমান, অর্থাৎ এই ভিটাকে এন এর নিচে নিয়ে আসছি, পি সমান এন বাই ভি আর টি। এখন দেখো এই এন বাই ভি আর টি এটা কিন্তু মোলার ঘনমাত্রা। আমরা মোলার ঘনমাত্রা বলতে কি বুঝি? অর্থাৎ প্রতি লিটারে যত সংখ্যক মোল থাকে, দ্রবীভূত থাকে প্রতি লিটার আয়তনে, সেটাই হলো মোলার ঘনমাত্রা। দ্রবণে আমাদের প্রতি লিটার দ্রবণে যত মোল সংখ্যা থাকবে, যদি 1 মোল থাকে 1 মোলার ঘনমাত্রা, যদি 2 মোল থাকে 2 মোলার, 3 মোল থাকলে 3 মোলার, এইভাবে আমরা জানি। তার মানে কি এন বাই ভি সমান সি, সি দিয়ে আমরা এখানে ঘনমাত্রা প্রকাশ করেছি। মনে করি একটি সাধারণ বহুমুখী বিক্রিয়া, আমরা এই যে এটা আগেও নিয়েছিলাম বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা নিলাম, এখানে এ হলো ওই বিক্রিয়ক এবং স্মল এ হলো তোমার মোল সংখ্যা। এইভাবে আমরা এই বিক্রিয়াটা নিলাম, এখানে বিক্রিয়ক এ বি এবং এখানে বিক্রিয়ক সি এবং ডি, আর এদের মোল সংখ্যা এই যে স্মল সি এবং স্মল ডি। উপরের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যে পি এ সমান সি আর টি, অর্থাৎ এ যোগের আংশিক চাপ আমাদের, এই যে আমরা এখানে যেটা পেয়েছি পি সমান সি আর টি, তাহলে এই সিস্টেমে এই কন্টেনারে যে বিক্রিয়কগুলো আছে তাদের বা উৎপাদকগুলো আছে, এটা একটা রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়া, তাই না? এখানে বিক্রিয়কও থাকবে, উৎপাদক থাকবে। ইয়াসমিন সাদনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয় স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আসি তাহলে। এখানে দেখো পি সমান সিআরটি, এই যে এই সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে। এখানে এ যোগের চাপটা হলো পি এ, আর এই দেখো সিআরটি, তাহলে এ যোগের সি এই যে ঘনমাত্রা, আর আরটি তো এই যে আমাদের সব সূত্রের ক্ষেত্রে ব্যবহার। তাহলে এ যোগের আংশিক চাপ সমান সি এ আর টি। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা বি যোগের আংশিক চাপ সি বি আর টি, সি যোগের আংশিক চাপ সি সি আর টি এবং ডি যোগের আংশিক চাপ সি ডি আর টি। ক্লিয়ার? আমরা এভাবে এই যে বিক্রিয়ক ও উৎপাদকগুলোর সবার আংশিক চাপ আমরা বের করলাম। এবার আমরা জানি সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি ইকুয়ালস টু উৎপাদকগুলো অর্থাৎ প্রোডাক্টস গুলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টস, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। এখানে আসলে একটু ওই বিটা উপরে যাবে, ক্যাপিটাল বিটা নিচে আসবে, স্মল বিটা উপরে যাবে। তো এই রিঅ্যাক্ট্যান্টস গুলা কনসেন্ট্রেশন, আর উপরে হলো প্রোডাক্টস গুলা কনসেন্ট্রেশন। এটা আমরা একটু আগেই বের করে সেদিন গত ক্লাসও দেখিয়েছি, আজকে আবার নতুন করেও এটা রিভিশন দিয়ে দেখিয়ে দিয়েছি যে কেপি সমান এটা পাওয়া যায়। এবার আমরা কি করব, জাস্ট এই যে সি যোগের আংশিক চাপ, এই যে দেখো এখানে আমরা বের করে রাখছি, তারপরে ডি এর আংশিক চাপ বের করে রাখছি, এ যোগের আংশিক চাপ বের করে রাখছি, বি যোগের আংশিক চাপ বের করে রেখেছি। এইগুলো জাস্ট আমরা পুট করে দেব, ভ্যালুগুলো জাস্ট ওই কেপি ইকুয়াল টু যে রিঅ্যাকশনটা ইকুয়েশনটা আমাদের আছে সেই রিঅ্যাকশনে পুট করে দেব। ঠিক আছে? দেখো আমরা, হ্যাঁ, এই যে উপরের সমীকরণটা থেকে পিবি পিসি পিডি এর মান বসিয়ে পাই। দেখো জাস্ট আমরা মানটা বসিয়ে দিয়েছি, আমি আর কোনো চেঞ্জ করি নাই। এই দেখো এখানে পিসি, তো এই যে পিসি সিসি আর টি, আর এই যে এইটা তো এই যে উপরে সিটা, এই সিটা,
আর এই অংশটা পুরোটাই এখান থেকে চলে আসছে। এভাবে আমরা কি করেছি, পিডি, এই যে সিএ, সিবি গুলো সব ভ্যালুগুলো পুট করে দিয়েছি। আশা করি ক্লিয়ার। আমরা এখানে আগের যে সাম্যাঙ্ক কেপি এর যে সমীকরণটা পেয়েছিলাম, সেখানে আংশিক চাপের ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি, এবং সেই ভ্যালুগুলো কি থেকে পেয়েছিলাম, এই যে পিপি ইকুয়াল টু এনআরটি সূত্রের মাধ্যমে আমরা এইভাবে এটাকে এক্সপ্রেস করেছি। এবার আমরা ওখান থেকে ওই সূত্র থেকে জাস্ট এখানে সি এর সি যোগের ঘনমাত্রা গুলো আরটি, এই দুটো আলাদা করে দিয়েছি। আমরা আরটি গুলোকে বের করে নিয়ে আসছি আলাদাভাবে, বের করে নিয়ে আমরা আবার ওই সূত্রটাকে লিখেছি। এবং এখন দেখো এই যে এই সি যোগের যে ঘনমাত্রা সেটা এবং ডি যোগের ঘনমাত্রা এটা আলাদা করে লিখেছি। আর এই আরটি যেহেতু এটা আরটি কমন, সুতরাং পাওয়ারটা অ্যাড হবে, সি প্লাস ডি। এই যে সি প্লাস ডি, তোমরা জানো এটা সূচকের নিয়মে বেজ কমন হইলে পাওয়ার গুলো অ্যাডিশন হয়ে যায়। আমাদের এভাবে আমরা এই যে দেখো ঘনমাত্রা গুলা, উৎপাদকের ঘনমাত্রা এখানে দিয়েছি, আর এই যে বিক্রিয়কের ঘনমাত্রা এখানে নিয়ে আসছে। এখন এই যে আরটি বাই আরটি দেখো দুটো বেজ এক। আমরা এবার এই দেখো এখন এখানে সরি একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমরা সরি একটু মানে অন্য জায়গায় চাপ পড়ে গেছে, আমাদের এটা আসতে সমস্যা হয়েছিল। এখন আমরা কি করেছি, সি প্লাস ডি থেকে, এই সি প্লাস ডি হলো উৎপাদকগুলোর মূল সংখ্যা, আর এ প্লাস বি হলো বিক্রিয়কগুলোর মূল সংখ্যা। আমরা এবার জাস্ট উৎপাদকের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যাগুলো বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন তোমরা জানো যে এই অংশটা খেয়াল করো, এই অংশটা হলো কেসি। আমরা আজকেও এই কেসি সমান যেটা আজকেও দেখিয়েছি, অর্থাৎ উৎপাদকগুলোর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা, তাই না? এটা হলো কেসি। এখানে এখানে সি হবে, এখানে ডি হবে, এখানে এ হবে, এখানে বি হবে। এটা একটা ভুল আসছে, তোমরা খেয়াল করো। এই জায়গায় সি ঠিক আছে, এখানে ডি হবে, ক্যাপিটাল ডি, এখানে ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল বি হবে, অর্থাৎ উপরে হবে উৎপাদকগুলোর ঘনমাত্রা, নিচে হবে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা। তাহলে এইটা সমান আমরা পাবো কেসি। এখন আমরা এটুকুন সমান কেসি লিখলাম, আর আর টু দি পাওয়ার আমরা দিয়েছি ডেলেন। ডেলেন সমান হলো উৎপাদকের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, উৎপাদকের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এটাই হলো আমাদের কেপি ও কেসি এর সম্পর্ক। দিস ইজ দ্য রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি। খান সোহেল স্যার, আসসালামু আলাইকুম।
আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সম্পর্ক। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন, এই সমীকরণ আমাদের খুবই কাজে লাগবে। এবং আমরা কেপি ও কেসির তাৎপর্য, সিগনিফিকেন্স অফ কেপি অ্যান্ড কেসি শিখবো। এই তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুবই কাজে লাগবে এই জিনিসটা। দেখো, আমাদের 1 নম্বর হলো কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন বিক্রিয়ার সাম্যাঙ্ক নির্দিষ্ট, সুতরাং তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সাম্যাঙ্কের মান পরিবর্তিত হবে। কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে কে ও কেবি মান পরিবর্তিত হয়, কিন্তু উভয়ের পরিবর্তনের মাত্রা সমান হয় না। For the same reversible reaction, Kp and Kc have different values at different temperatures. Number 2, বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা ও চাপ পরিবর্তন করলে সাম্যাঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটে না, যদিও সাম্যাবস্থার পরিবর্তন ঘটে। আমরা এর আগে দেখেছি যে চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করলে রাসায়নিক সাম্যাবস্থা পরিবর্তন হয়। বাট মনে রাখবে যে কেপি কেসির মানে, অর্থাৎ এই যে তোমার সাম্যাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না, সাম্যাঙ্কের মান স্থির থাকবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। Basically, changes in pressure are like changes in concentration for gases. Number 3, কোন বিক্রিয়া কোন নির্দিষ্ট শর্তে কতটুকু সম্পন্ন হবে তা সাম্যদ্রব্যকের মান থেকে বোঝা যায়। ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস মনে রাখবে যে কেপি কেসির মান বেশি হলে ধরে নিবা তোমার উৎপাদন খুব ভালো হচ্ছে, অর্থাৎ এখানে উৎপাদের পরিমাণটা বেশি। আর যদি মান কম হয় তাহলে বুঝতে হবে যে উৎপাদন তেমন তৈরি হয়নি। তাই শিল্প উৎপাদনের জন্য কেপি ও কেসির মান ক্ষুদ্রতর মান লাভজনক উৎপাদনের অনুকূলে নয়। অর্থাৎ তুমি যেহেতু শিল্পক্ষেত্রে বেশি বেশি উৎপাদন চাও, সেক্ষেত্রে কেপি এবং কেসির মান যদি কম হয় তাহলে বুঝতে হবে যে তোমার উৎপাদন কম হয়ে যাচ্ছে এবং তুমি লসে পড়ে যাচ্ছ। তাই কেপি কেসির মান আমাদের যত মানে বেশি করা যায় আমাদের শিল্পক্ষেত্রে ততই লাভজনক। একটি রাসায়নিক বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হলে বিক্রিয়াটির সাম্যদ্রব্যকের মান প্রত্যেক ধাপের বিক্রিয়ার সাম্যদ্রব্যকের মানের গুণফলের সমান, অর্থাৎ কে সমান K1 into K2 into K3 এরকম। ইন কেস stepwise multiple equilibria leading to the final products, the equilibrium constant of net equilibrium equals to product of each stepwise equilibrium constants. Therefore, the net equilibrium constant K equals to K1 into K2 into K3 etc. দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সুন্দর করে বোঝার চেষ্টা করো। এখানে এইটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা একটা রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশন আমরা স্টার্ট করেছি নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে মানে রিঅ্যাকট্যান্টস, আর প্রোডাক্ট হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটা যখন তোমার আমরা KC1 বা সাম্যাঙ্ক আমরা যখন বের করব, তখন আমরা কি করব, KC1 ইকুয়ালস টু, এটা 1 দিয়েছি যেটা ফার্স্ট রিঅ্যাকশন, তাই KC1 তে এর প্রোডাক্টস গুলোর কনসেন্ট্রেশন আর রিঅ্যাকট্যান্টস গুলোর কনসেন্ট্রেশন দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KC1 পেয়েছি। আবার দেখো দ্বিতীয় রিঅ্যাকশন, এখানে যেটা প্রোডাক্ট ছিল আমরা সেখানে নিয়ে এসে এখানে রিঅ্যাকট্যান্টস করেছি, নাইট্রেট এবং কার্বন মনোক্সাইড। আমরা আরেকটা ধাপ করেছি, নাইট্রেট প্লাস কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এইটা একটা রিঅ্যাকশন, এটা আরেকটা রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনের দেখো KC2 আমরা পাচ্ছি, উৎপাদকগুলোর ঘনমাত্রা নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, আর বিক্রিয়কগুলোর ঘনমাত্রা নাইট্রেট প্লাস কার্বন মনোক্সাইড মিলে আমরা KC2 পেয়েছি। তাহলে আমাদের এখানে দুটা রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়া ছিল। এই বিক্রিয়ার জন্য আমরা সাম্যাঙ্ক পেয়েছি KC1, আর সেকেন্ড
কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনের জন্য পেয়েছি হলো Kc2 ইকুয়ালস টু এইটা। এখন থার্ড যে রিঅ্যাকশনটা দেখো এই দুইটার কম্বিনেশন, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড সমান নাইট্রিক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই দুইটা মিলে এইটা আমরা পাচ্ছি। এই রিঅ্যাকশনটাই এই দুই ধাপে কমপ্লিট হয়েছে। আমরা এই যে সূত্র যেখানে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে দেখো যে বলছে যে একাধিক ধাপে কোনো রাসায়নিক বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হলে বিক্রিয়াটির সাম্যদ্রব্যের মান প্রত্যেক ধাপের বিক্রিয়ার সাম্যদ্রব্যের মানের গুণফলের সমান। এখন যেহেতু এই একটা বিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়েছে, এই জন্য এই দুইটার যে সাম্যদ্রব্যের মান হবে, এইটার মান হবে এই দুইটার গুণফলের সমান। অর্থাৎ এখানে দেখো এই যে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ডিভাইড বাই নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়ার 2 এবং এইটা হলো তোমার Kc2 তোমার মান দিলে পরে আমরা দেখো Kc3 এর মানটা আমরা এখানে লিখেছি। এখন তাহলে Kc1 ইন্টু Kc2 ইকুয়াল টু Kc3। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি যে একাধিক ধাপে এই বিক্রিয়াটা দুই ধাপে সম্পন্ন হয়েছে, সুতরাং এই দুই ধাপে সম্পন্ন হওয়ার এই প্রথম বিক্রিয়ার সাম্যাঙ্ক Kc1, দ্বিতীয় বিক্রিয়ার সাম্যাঙ্ক Kc2, সুতরাং Kc3 হবে Kc1 ইন্টু Kc2। এইটা খুব শর্ট। হাদিক জামান, ওয়ালাইকুম সালাম। আবাসা, ওয়ালাইকুম সালাম। মাহবুব আলম বাচ্চু স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন বিক্রিয়ার সাম্যদ্রব্যক নাম্বার 5 দেখো, কোন বিক্রিয়ার সাম্যদ্রব্যক কেপি বা কেসি এর মান কখন শূন্য বা অসীম হতে পারবে না। হ্যাঁ, কেপি বা কেসি এর মান কখনোই অসীম হবে না। কেন হবে না সে কারণটা আমরা ব্যাখ্যা করছি। অসীম বা শূন্য হতে পারবে না। এখন দেখো 1 নম্বরে আমরা কেসি সমান 0 যদি হতে হয় তাহলে কি হতে হবে, উৎপাদকগুলোর মান 0 হতে হবে। এই দেখো কেসি সমান যদি 0 হয় তাহলে উৎপাদকগুলো 0 হবে। কোনো বিক্রিয়ার উৎপাদক শূন্য হতে পারে না। আর আমাদের এটা তো রাসায়নিক সাম্যাবস্থায়, এখানে তো অবশ্যই উৎপাদক থাকতে হবে। তো উৎপাদের মান শূন্য হওয়া অর্থ বিক্রিয়া আরম্ভই হয়। কোনো একটি রাসায়নিক বিক্রিয়া আরম্ভ না হলে কেপি বা কেসি পাওয়ার প্রশ্নই উঠে না। তাই কেসি এর মান কখনো শূন্য হতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখবে যে কেপি বা কেসির মান কখনোই শূন্য বা অসীম হতে পারে না। আমরা যে শূন্য যে হতে পারে না সেটা এখানে বুঝলাম। কেন শূন্য হতে পারে না, কারণ শূন্য হতে হলে উৎপাদকের মানটা শূন্য হতে হবে, যেটা অসম্ভব। এই যে সিসি ইন্টু সিটি এটা আমাদের শূন্য হয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে কেসি সমান যদি ইনফিনিটি বা অসীম হতে হয় তাহলে কি হতে হবে, বিক্রিয়ক গুলার ঘনমাত্রা 0 হতে হবে। কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম আসে। এখন বিক্রিয়ক যদি শূন্য হয়ে যায় তার মানে কি বিক্রিয়ক ঘনমাত্রা শূন্য হতে হবে। এইটা তো অসম্ভব, বিক্রিয়কের ঘনমাত্রা কখনোই শূন্য হবে না। তাই কেসি এর মান কখনো অসীম হতে পারে না। যেহেতু বিক্রিয়কের মান শূন্য হতে পারে না সেহেতু কেসি এর মানও অসীম হতে পারে না। তাই বলা যায় সাম্যাবস্থায় বিদ্যমান কোন উভমুখী বিক্রিয়ার সাম্যদ্রব্যকের একটি ধনাত্মক মান থাকবে, কখনো শূন্য বা অসীম থাকবে না। আমরা জানি কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন। কোন বিক্রিয়ার কেপি ও কেসি একই হয়, আবার কোন বিক্রিয়ার কেপি ও কেসির মান ভিন্ন হয়। কোন বিক্রিয়ার ডেল এন সমান 0 হলে কেপি সমান কেসি হয়, কারণ আর টু দি পাওয়ার 0 হলে 1 হয়ে যায়। অর্থাৎ যদি উৎপাদকের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়ে যায় তখন ডেল এন ইকুয়ালস টু 0 হয়ে যায়। আর 0 হলে তাহলে আর টু দি পাওয়ার 0 সমান 1 হয়, তখন কেপি ইকুয়ালস টু কেসি হয়।
আর ডেলের যদি ধনাত্মক বা পজিটিভ হলে কেপি গ্রেটার দেন কেসি হবে, কারণ এখানে যদি পজিটিভ মান আসে তাহলে নিশ্চিত করে কেপির মান বেশি হবে, আর যদি এটা নেগেটিভ ভ্যালু আসে তাহলে কেপি লেস দেন কেসি হবে। উভমুখী বিক্রিয়ার বেলায় সম্মুখ বিক্রিয়ার কেপি ও কেসি এর মান পশ্চাৎমুখী বিক্রিয়ার কেপি ও কেসি এর মানে পরস্পরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই সম্মুখমুখী বিক্রিয়ার কেপি যা হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার কেপি তা ব্যস্তানুপাতিক হবে। দেখো কেমন করে, একটা উদাহরণ দেখো। আমরা এখানে একটা রাসায়নিক সাম্যাবস্থা নিয়েছি, রাসায়নিক বিক্রিয়া। এটা বিক্রিয়ক হলো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং উৎপাদক হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমাদের এই বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে তখন তার জাহেদ আহমেদ সৌদ স্যার, ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য ইংলিশ টার্মগুলি ইউজ করলে ইজি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকগুলো দিয়েই দিয়েছি। আসলে এখানে দেখো, যেমন ঋণাত্মক নেগেটিভ, আর কোনো ব্যক্তি, এগুলো আশা করি তোমরা পড়লে পারবা। আমরা তো ম্যাক্সিমাম দিয়ে, যেমন ব্যস্তানুপাতিক, রেসিপ্রোকাল দিয়েছি, চেষ্টা করছি তোমাদের ভার্সন এবং বাংলা মিডিয়াম দুটাই যেন কাভার হয়। আচ্ছা, এখানে দেখো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া করে উৎপাদক তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিয়াকশন। এখানে যে আমাদের রাসায়নিক সাম্যাঙ্ক বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এখানে কেসি সমান আমাদের রিঅ্যাক্ট্যান্টস গুলা কনসেন্ট্রেশন, প্রোডাক্টস গুলা কনসেন্ট্রেশন ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্টস এর কনসেন্ট্রেশন। আমাদের এই দুটার ভ্যালু আমরা যদি বসিয়ে দিই, ভ্যালুটা আমার মনে করো জানা আছে, এটা মুখস্থ না, আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আমরা এই ভ্যালু নিয়েছি মনে করো, তাহলে দেখা যাবে 0.212 মান পাওয়া যাবে at 100 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখো, আমরা এবার উৎপাদকটাকে বিক্রিয়ক বানিয়ে নিয়েছি। 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা গ্যাসীয় স্টেট, গ্যাসিয়াস স্টেটে আছে। এইটা আমাদের এখন প্রোডাক্টস হলো নাইট্রোজেন টেট্রাঅক্সাইডস। And when these reactions are in equilibrium state, Kc dash, the equilibrium constant of this reaction will be concentrations of the products nitrogen tetroxide divided by concentrations of the reactants nitrogen dioxide, and the value you are getting 4.72 at 100 degrees Celsius temperature. So আমরা এই যে পরস্পরের ব্যস্তানুপাতিক রেসিপ্রোকাল, এই যে এই সম্পর্কটা দেখাচ্ছি যে কেসি সমান 1/কেসি ড্যাশ। অর্থাৎ এই যে দেখো, আমরা কেসি 0.212 পেয়েছি, 0.212, আমরা কেসির ভ্যালু দিয়েছি 0.212 এবং 1/কেসি ড্যাশ দিয়েছি 4.72। অর্থাৎ আমরা যদি এই যে এই সম্পর্কটা, এই যে এটা যদি 1কে এটা যদি ভাগ করে দিই, আবার এটাই পাবো। তার মানে এদের সম্পর্ক হলো রেসিপ্রোকাল বা ব্যস্তানুপাতিক। খেয়াল করো, কেসি এর ভ্যালু আমরা পেয়েছি 0.212, কেসি ড্যাশ এর ভ্যালু পেয়েছি 4.72। আমরা এই ভ্যালু দুইটা রেসিপ্রোকাল কি করে প্রমাণ করছি? আমরা এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের যে কেসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পেয়েছি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পেয়েছি, এই দুইটা আমরা এই রেসিপ্রোকাল রেসিপ্রোকাল দেখিয়েছি। এখন দেখো, এটার ভ্যালু পুট করে আমরা দেখছি যে এই রিঅ্যাকশন দুটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, কোন বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদক বিশুদ্ধ কঠিন পদার্থ হলে এবং কোন তরল পদার্থ দ্রাবক হিসেবে বিক্রিয়া অংশ না নিলে উক্ত বিক্রিয়ার কেপি ও কেসি রাশিমালা
তা উল্লেখ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, we should not write, we must not write the concentration of solid reactants and liquid reactants also, which is used as a solvent. We will not express it in the KPKC expression. উদাহরণ হিসেবে নিচে আণবিক বিক্রিয়াটা আমরা খেয়াল করি। তাহলে আমরা ওখানে কি বললাম যে আমরা সলিড বা দ্রাবক হিসেবে যেগুলো থাকবে সেগুলো এই কেপিকেসি রাশিমালা প্রকাশ করব না, ঠিক আছে। তো আমরা একটা রিয়াকশন নিয়েছি যেখানে সিলভার প্লাস, এটা মনে করো একটা কম আয়ন, আয়রন 2 প্লাস একটা আয়ন, এবং একটা সিলভার এবং ফেরিক অর্থাৎ আয়রন 3 প্লাস, এরা বিক্রিয়া করেছে, এরা রিয়াক্ট্যান্টস আর এরা হলো প্রোডাক্টস। তাহলে বিক্রিয়াটির সাম্যাবস্থায় অর্থাৎ অ্যাট ইকুইলিব্রিয়াম Kc equals to concentration of silver solid into concentration of iron 3 plus divided by silver plus iron concentration into iron 2 plus concentration. এইটা আমরা পেয়েছি, কিন্তু এইটা আমরা এভাবে রাখবো না। কেন রাখবো না? এই যে সিলভার, এটা সলিড, এই সলিড সাবস্ট্যান্সে আমরা এই কেসি এর এক্সপ্রেশনে আমরা আউট করে দেব, অর্থাৎ এইটা আমরা লিখবো না। দেখো আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, সিলভার সলিড যেহেতু এই জন্য বাদ দিয়ে এই রাশিমালা এইভাবে আমরা লিখেছি। কেন লিখলাম? এই যে এখানে দিয়েছি যে কান কঠিন পথে ঘনমাত্রা ধ্রুবক ধরা হয়, সিলভার সলিড ইকুয়াল টু 1। এখানে দেখো আমরা আরেকটা বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট সলিড স্টেটে আছে, এটা at equilibrium state, the products calcium oxide in solid state and carbon dioxide in gaseous state. The বিক্রিয়াটির সাম্যাবস্থা at equilibrium ক্যালসিয়াম কার্বনেট সলিড ও ক্যালসিয়াম অক্সাইড সলিড কঠিন অবস্থায় থাকে। উক্ত বিক্রিয়ার কেপি ও কেসি এর রাশিমালা হতে দুটি উপাদান বাদ যাবে, অর্থাৎ এই কেপি এর কেপি সমান শুধুমাত্র দেখো কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপের ভ্যালু আসছে এবং কেসি সমান কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা আসছে। এখানে তোমার সলিড গুলা বাদ পড়ে গেছে। প্রভাবকের ভূমিকা, তোমরা জানো প্রভাবক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। স্বভাবতই তোমরা মনে করতে পারো যে প্রভাবক এই সাম্যাঙ্ককে বাড়াইতে পারে, কমাইতে পারে, এটা তোমাদের মনে হইতে পারে, কিন্তু আসলে তা না। প্রভাবক গতি দুইটাকেই বাড়ায়, সম্মুখ বিক্রিয়ার গতিটাও বাড়ায়, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিটাও বাড়ায়, ফলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। অর্থাৎ উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা উপনীত হওয়ার পর প্রভাবকের কোনো ভূমিকা নেই। সুতরাং প্রভাবক কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি বা কেসির মান পরিবর্তন করে না। ইফেক্ট অফ আ ক্যাটালিস্ট লোয়ার energy activation for the reaction. So a catalyst decreases the amount of time taken to reach equilibrium for both the forward and reverse reactions. The catalyst does not affect the equilibrium concentration of reactants and products in the equilibrium mixture. Thus, the Kc value does not change. Kc and Kp also. একটি উভমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কোনো একদিকে বিক্রিয়াটি কত দূর এগুতে পারে সাম্য ধ্রুবকের মান জানা থাকলে তা পরিমাপ করা যায়। সাম্য ধ্রুবকের মান থেকে তুমি বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা পাবে, অর্থাৎ বিক্রিয়াটা কত দূর এগুলো বা বিক্রিয়াটা আসলে কতটুকু তুমি উৎপাদক পাচ্ছ বা কতটুকু বিক্রিয় কি রয়ে গেছে সেখানে, সেইটা কিন্তু তুমি এই যে সাম্য ধ্রুবকের মান জানা থাকলে তুমি সেটা বুঝতে পারবে। যেমন আমরা কিভাবে বুঝবো? এই যে যদি সাম্য ধ্রুবক অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ গ্রেটার দেন 1, তাহলে কি হবে? বিক্রিয়াটিতে উৎপাদক বেশি হবে,
ঠিক আছে, কে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে উৎপাদক বেশি হবে। ইফ কে ইজ গ্রেটার দেন 1 then the reaction favors the products. The rate of the forward reaction is greater than the rate of the reverse reaction. যদি কে লেস দেন 1 হয় তাহলে বিক্রিয়াটিতে বিক্রিয়ক বেশি হবে, সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার থেকে কম হবে। If K is less than 1, then the reaction favors the reactants. The rate of the forward reaction is less than the rate of the reverse reaction. ছাত্রছাত্রীরা শোনো, আমি কিন্তু ডিটেলস লিখে রাখছি, তোমরা এই জিনিসগুলা বারবার পড়বে, দেখবে যে তাহলে এটা যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবে। তারপরে আমি ডিটেলস লিখে দিয়েছি। তাহলে কে লেস দেন হলে বিক্রিয়ক বেশি হবে, উৎপাদক কমে যাবে, তাহলে তোমার ইন্ডাস্ট্রিতে লসের মুখে পড়ে যাবে তুমি। আর কে যদি ইকুয়াল টু 1 হয় তাহলে বিক্রিয়াটিতে বিক্রিয়ক ও উৎপাদক সমান হবে, সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হবে। If K equals 1, K equal to 1, the rates of the forward and reverse reactions are equal. The relative amounts of products and reactants is equal. সাম্যদ্রব্যকের একক ইউনিটস অফ ইকুইলিব্রিয়াম তে গ্যাসীয় বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদের আংশিক চাপের একক এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার হলে কেপি এর একক ইউনিট হবে এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার টু দি পাওয়ার ডেলএন। ডেলএন হলো আমরা জানি আগে যে উৎপাদকের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, সাম অফ স্টয়চিওমেট্রিক coefficients of products minus sum of stoichiometric coefficients of reactants. দ্রবণের ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা একক মোল পার লিটার হলে কেসির একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলএন। আর বিক্রিয়ার ডেলএন যদি 0 হয় তাহলে সাম্যদ্রব্যক অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকবে না। এখন আমরা এতক্ষণ কেপি এবং কেসির ভ্যালু নিয়ে, সিগনিফিকেন্স বা তাৎপর্য নিয়ে কথা বলেছি। আমরা এটা রাশিমালা আছে, সেই রাশিমালাগুলো আমরা প্রত্যেকটা বিক্রিয়ার আলাদা আলাদা রাশিমালা থাকবে, সেই রাশিমালাগুলো আমরা বের করা শিখব। আমরা প্রথমে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন অর্থাৎ ডিসোসিয়েশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইডের রাশিমালাটা আমরা দেখব। দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করে ফসফরাস টাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করেছে এবং এটা একটা বহুমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থার প্রসার। আমরা দেখো নাম্বার অফ মোলস এট ইনিশিয়াল স্টেট যখন হয় টি স্টিল 0 অর্থাৎ প্রারম্ভিক মোল সংখ্যা, এই যে আমরা এ মোল ধরেছি অর্থাৎ এখানে এ মোল নিয়ে আমরা বিক্রিয়াটা স্টার্ট করেছি, মানে বিক্রিয়াটা আমরা নিয়ে কেবল পাত্রে নিয়েছি, এখনো বিক্রিয়াটা শুরু করে নাই কিন্তু পাত্রের মধ্যে নিয়েছি আমরা বিক্রিয়াটা। আমরা কতটুকু নিয়েছি? এ মোল নিয়েছি। আর কোনো কোনো জায়গায় 1ও থাকে, বইয়ে তুমি অনেক জায়গায় 1 পাবা, সেটাও ঠিক আছে, এখানে এ মোল দেওয়া হয়েছে। আর ওই সময় যেহেতু বিক্রিয়াটা এখন শুরুই করি নাই, তাহলে ওই সময় কি হবে? ফসফরাস টাইক্লোরাইডের মোল সংখ্যা 0, কারণ এখন তো বিক্রিয়া শুরু হয় নাই, উৎপাদক পাও নাই তুমি। এবং এই সময় একই অবস্থা, যেহেতু এটা উৎপাদক, এই সময় ক্লোরিনের মোল সংখ্যা 0 হবে, কারণ সেটাও তো এখনো বিক্রিয়া করে নাই, উৎপাদক পাওয়া নাই। সো এই ফসফরাস টাইক্লোরাইড এবং ক্লোরিন উভয়েরই মোল সংখ্যা ইনিশিয়ালি 0 হবে। এরপরে আমরা যখন এটা মনে করো যে কিছুক্ষণ পরে এটা আলফা মোল বিয়োজিত হলো, তখন সাম্য অবস্থায় আমরা নাম্বার অফ মোলস এট ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার মোল সংখ্যা। দেখো এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড আমরা এ মাইনাস আলফা দিয়েছি, তার কারণ আমরা বিক্রিয়ায় যে এ মোল নিয়েছিলাম, এই এ মোলটা থেকে কিছু ভেঙে আমাদের উৎপাদও তৈরি হয়েছে, তাহলে আমাদের কি বিক্রিয়ক কমে গেছে না? আমাদের বিক্রিয়ক কমে গেছে। এই বিক্রিয়ক কতটুকু কমেছে? যতটুকু উৎপাদও তৈরি হয়েছে। 1 মোল থেকে
আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন 2 মোল তৈরি হয়েছে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড দেখো এখানে 1 মোল, অথচ এই যে এখানে 2 মোল তৈরি হয়েছে, ফসফরাস ট্রাইক্লোরাইড 1 মোল এবং ক্লোরিন 1 মোল। খেয়াল করেছো? 1 মোল থেকে 2 মোল পাও, মানে কুরবানি গরু একটা কিনে আর একটা গরু ফ্রি পেয়ে যাচ্ছ, 1 মোল থেকে 2 মোল। তাহলে এইটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এই যে ফসফরাস ট্রাইক্লোরাইড আলফা মোল এবং ক্লোরিন আলফা মোল তৈরি হয়েছে, আর আমরা এখানে বাদ দিয়েছি 1 মোল। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে স্যার এখানে তো 2 মোল উৎপন্ন হলো, বাদ দিলেন 1 মোল, কারণ এই দিকে তাকাতে হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড খেয়াল করো, এখানে 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, সুতরাং এখানে একটা আলফা বাদ দিলে তোমার 2টা আলফা কভার করে দিচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তুমি এখানে 1 মোল থেকে 2 মোল পাও, তাহলে এখানে 1 আলফা থেকে 2 আলফা, তাহলে এখানে 2 আলফা থেকে এখানে 1 আলফা মাইনাস হবে। টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস, এই যে এট ইকুইলিব্রিয়াম, তোমার এই যে আমাদের দেখো ইকুইলিব্রিয়ামে আমাদের টোটাল মোল সংখ্যা এই যে এটা প্লাস এটা যোগ করলে, অ্যাডিশন করলে আমরা এই যে A প্লাস আলফা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। আমরা যে টোটাল মোল সংখ্যা কিভাবে নির্ণয় করলাম, এই যে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোল নাম্বারস অফ রিঅ্যাক্টেন্টস প্লাস মোল নাম্বার অফ প্রোডাক্টস ইকুয়ালস টু করে দিয়ে আমরা এই যে টোটাল পাচ্ছি A প্লাস আলফা মোল। Let total pressure of system at equilibrium equals to P. তাহলে at equilibrium মোল ফ্র্যাকশন হলো, আমি এখানে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি যে নাম্বার অফ মোলস অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ডিভাইড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস, বিক্রিয়ক উৎপাদকের মোট মোল সংখ্যা। অর্থাৎ তোমার এই যার মোল ভগ্নাংশ তুমি বের করবা সেটার মোল সংখ্যা দিবা উপরে, আর টোটাল ওই বিক্রিয়কের মোট মোল সংখ্যা নিচে দিতে হবে। তা আমাদের ওই পাশে তোমরা খেয়াল করে দেখেছো যে আমাদের মোট মোল সংখ্যা ছিল A প্লাস আলফা, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের যেহেতু আলফা মোল বিয়োজিত হয়েছিল এই জন্য A মাইনাস আলফা হয়েছিল, এবং রাসায়নিক সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেজে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের A মাইনাস আলফা মোল ছিল, আর টোটাল নাম্বার অফ মোল ছিল A প্লাস আলফা। তাহলে আমরা এটা পেলাম ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য। ফসফরাস ট্রাইক্লোরাইডের জন্য পাবো আলফা বাই A প্লাস আলফা মোল, কারণ ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা ছিল আলফা। এভাবে আমরা ক্লোরিনের জন্য পাবো আলফা বাই A প্লাস আলফা। অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় আমরা আংশিক চাপ আমরা বের করব, যে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ হলো মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আমাদের মোল ফ্র্যাকশন একটু আগে আমরা বের করে দেখেছি যে এটা মান ভ্যালুটা জাস্ট পুট করে দাও, আর টোটাল প্রেসার আমরা ধরেছিলাম P। এই যে এটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ, আর হলো তোমার এটা মোট চাপ। তাহলে দুইটা মিলে হলো পার্শিয়াল প্রেসার। আংশিক চাপ মিন্স পার্শিয়াল প্রেসার। The partial pressure of phosphorus pentachloride equals to mole fraction into total pressure. Mole fraction A minus alpha divided by A plus alpha into P. Partial pressure of phosphorus trichloride আমরা পাচ্ছি A alpha by A plus alpha into P, এবং partial pressure of chlorine পাচ্ছি আমরা alpha by A plus alpha into P. According to law of mass action, ভর ক্রিয়া সূত্র অনুসারে আমরা সাম্য ধ্রুবক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kp সমান তোমার উৎপাদকগুলোর আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্টস ডিভাইড বাই পার্শিয়াল প্রোডাক্ট অফ রিঅ্যাক্টেন্টস। এখন আমি কি করেছি দেখো, এখানে এই যে পার্শিয়াল প্রেসার গুলোর ভ্যালু এই যে এখানে বের করেছি। দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের মান হলো এই যে আলফা বাই A প্লাস আলফা ইন্টু P, এটা এখানে বসি। দেখো আমি কালার ঠিক রেখেছি, লাল কালার, এটার ভ্যালু এটা নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে ক্লোরিনের পার্শিয়াল প্রেসার দেখো এই যে এটা কালারের সঙ্গে মিলাই দিয়েছি, জাস্ট এই ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি। আর ফসফরাস পেন্টাক্লোরাইডের কালার হলো এই যে গ্রিন কালার, দেখো এইটা এনে
এই জায়গায় বসিয়ে দিয়েছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কালার মেনটেন করে দিয়েছি, যেন তোমরা দেখে বুঝতে পারো কার ভ্যালু কোথায় পুট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা ওখান থেকে দেখো এবার ওইটার ভ্যালু পুট করার পর আমরা এখন অর কেপি সমান এই যে আলফা স্কোয়ার ডিভাইড বাই প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু পি ডিভাইড বাই এ মাইনাস আলফা ডিভাইড বাই এ প্লাস, এটা জাস্ট ইকুয়েশন সলিউশন করা হচ্ছে। আর কেপি ইকুয়ালস টু আলফা স্কোয়ার, এটা তোমার উল্টে দেওয়া হয়েছে, দিয়ে আমরা এটা পেয়েছি আলফা স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু এ প্লাস আলফা ডিভাইড বাই এ মাইনাস আলফা ইন্টু পি। তাহলে কেপি সমান আলফা স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস আলফা এ মাইনাস আলফা ইন্টু পি, বা দেয়ারফর আলফা স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, এটা হলো কেপির মান। এই রাশিমালা থেকে বোঝা যায় চাপ বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা আলফার মান হ্রাস পাবে। আমি এটা কমেন্টস করলাম কিভাবে ছাত্রছাত্রীরা বুঝতে পারো। এই যে কেপি সমান আলফা স্কোয়ার এ মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, আমি বললাম যে এই রাশিমালা থেকে বোঝা যায় যে চাপ বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা আলফার মান হ্রাস পাবে। তার কারণ এই চাপটা এখানে মাল্টিপল আকারে আছে। দেখো এইটা বৃদ্ধি করলে এইটা তো বাড়বে না, এটা মান তো নির্দিষ্ট, তাহলে কি এগুলো কমে যাবে, এগুলো কমে গিয়ে ব্যালেন্স হবে, ফলে বিয়োজন মাত্রা কমে যাবে। Calculation for Kc, phosphorus pentachloride is dissociated in a closed vessel. Let's consider the volume vessel is V liter. তাহলে phosphorus pentachloride আবার আগের মতোই তোমরা পাচ্ছ, এবং আশা করি এটা নতুন করে বোঝাবো না। এখন আমরা এখানে এই যে ঘনমাত্রা পাচ্ছি, ঘনমাত্রা সমান কি মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। তো আমাদের এখানে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হলো মাইনাস আলফা ডিভাইড বাই ভি মোল পার লিটার, এবং ফসফরাস ট্রাইক্লোরাইডের এটা ঘনমাত্রা আলফা বাই ভি মোল পার লিটার, এবং ক্লোরিনের ঘনমাত্রা আলফা বাই ভি মোল পার লিটার। কিছুই না, আমাদের জাস্ট যার যার মোল সংখ্যা নিচে আয়তন ভি দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, দিয়ে সব ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা পেয়েছি, ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা পেয়েছি, ক্লোরিনের ঘনমাত্রা পেয়েছি। আশা করি বুঝতে পারছো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি সমান আমরা জানি যে উৎপাদকগুলোর ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো এখানে আমরা ওই পাশ থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে এসে বসিয়ে দিয়েছি। ফসফরাস ট্রাইক্লোরাইডের ভ্যালু ছিল আলফা বাই ভি, ক্লোরিনের ভ্যালু ছিল আলফা বাই ভি, এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের ভ্যালু ছিল এ মাইনাস আলফা ডিভাইড বাই ভি। এভাবে আমরা কেসি এর মান আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি বাই এ মাইনাস আলফা পেয়েছি, অর্থাৎ ফাইনালি আমরা পাচ্ছি আলফা স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস আলফা ইন্টু ভি। এটা হলো আমাদের কেসি এর জন্য রাশিমালা। কোন বিক্রিয়ার জন্য? ফসফরাস পেন্টাক্লোরাইড এর ডিকম্পোজিশনের জন্য, অর্থাৎ বিয়োজনের জন্য। তো এই রাশিমালা থেকে বোঝা যায় আয়তন ভি বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা আলফার মান বৃদ্ধি পাবে, ফলে ডান দিকে অনুপাত স্থির থাকবে, অর্থাৎ কেসি এর ধ্রুবক থাকবে। দেখো এখানে তুমি যদি ভি বৃদ্ধি করো তাহলে আলফার মান বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? যে ভি বৃদ্ধি পেলে তোমার এই যে কেসির মান তো তোমার নির্দিষ্ট, এই মানটাকে ঠিক রাখার জন্য তখন আলফার মান বেড়ে যাবে, ফলে ডান দিকে অনুপাত স্থির থাকবে, অর্থাৎ কেসি ধ্রুবক থাকবে। তাহলে এই বিক্রিয়ায় আমরা ভি যদি বাড়িয়ে দিই তাহলে আলফার মান বেড়ে যাবে, বা বিয়োজন মাত্রা বেশি হয়ে যাবে, অর্থাৎ তুমি বেশি বেশি উৎপাদক পাবা। কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন। এই বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদকের মোল সংখ্যা সমান না, অর্থাৎ কেপি ইজ নট ইকুয়াল টু কেসি। কেপি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন আমাদের আরেকটা বিক্রিয়া দিয়ে আমরা কেপি রাশিমালা দেখাবো,
সেটা হলো অ্যামোনিয়া ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হওয়া। দেখো এখানে আগের মতোই নাইট্রোজেন এখানে আমাদের বিক্রিয়ার শুরুতে 1 মোল নিয়েছে, হাইড্রোজেন 3 মোল। আমরা 3 লিখলাম কেন, এখানে 1 লিখলাম কেন? কারণ এখানে মোল সংখ্যা 1 ছিল, এখানে মোল সংখ্যা 3 ছিল। অর্থাৎ নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেন 3 মোলের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এই জন্য আমরা 1 মোলের কম নিতে পারবো না। তাহলে এটার 1 মোল, ওইটার 3 মোল। এটা এই বিক্রিয়ার স্টার্টিং এ। এখন যখন বিক্রিয়া করে রাসায়নিক সাম্যাবস্থা আসবে, তখন এই 2 আলফা উৎপন্ন হবে। এখানে মানে উৎপন্ন হলেই 2 আলফা একসঙ্গে হবে। আর এখান থেকে তোমার 3 আলফা বাদ যাবে, যেহেতু এখানে 3 মোল দরকার হয় একটা 1 মোলের সঙ্গে বিক্রিয়ার জন্য। তাহলে এখানে 1 আলফা বাদ যাবে, 1 আলফার সঙ্গে 3 আলফা মিলে 4 আলফা থেকে 2 আলফা তৈরি হবে। অর্থাৎ এখানকার 1 মোল 3 মোল 1:3 অনুপাতে, এরা 1:3:2 অনুপাতে বিক্রিয়া করে। তো এখানে এই জন্য 1 মোল ভেঙে গেলে এখানে 2 মোল উৎপন্ন হবে, এখানে 1 আলফা ভেঙে গেলে এখানে 2 আলফা উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াতে মোট মোল সংখ্যা 4 - 2 আলফা। Let total pressure of system at equilibrium equals to P. আমরা আগের মতোই মোল ফ্র্যাকশন বা মোল ঘনাংশ নাইট্রোজেনের বের করেছি 1 - আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা। তারপর মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন 3 - 3 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা। মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া 2 - 2 আলফা ডিভাইড বাই 4 - 2 আলফা। এভাবে আমরা আগের নিয়মে এগুলো বের করে আমরা কি করছি, নাইট্রোজেনের আংশিক চাপ আমরা নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই মোল সংখ্যা, অর্থাৎ এটা হলো মোল ফ্র্যাকশন ইনটু পি, মোট চাপ। এভাবে আমরা হাইড্রোজেনের এবং অ্যামোনিয়ার সবার আংশিক চাপ বের করে আমরা পি এর ভ্যালু, এই যে আমরা জানি যেটা যে উৎপাদকগুলোর আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপ, এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা এই যে আবার একটা এক্সপ্রেশন পেয়েছি, রাশিমালা পেয়েছি যে কেপি সমান 16 স্কোয়ার 2 - আলফা স্কোয়ার ডিভাইড বাই 27 1 - আলফা টু দি পাওয়ার 4 পি স্কোয়ার। ক্যালকুলেশন ফর কেসি, আমরা এই বিক্রিয়ার জন্য কেসি বের করব। আগের মতোই আমাদের সবকিছু ঠিক আছে। আমরা ঘনমাত্রা বের করে দেখো এখানে আমরা এই যে সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা 1 - আলফা বাই বি, হাইড্রোজেনের ঘনমাত্রা 3 - 3 আলফা বাই বি এবং অ্যামোনিয়ার ঘনমাত্রা 2 আলফা বাই বি। এবং এই জায়গায় আমরা এই যে কেসি সমান আমরা তো জানি উৎপাদকগুলোর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা। অতএব কেসি সমান আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা পেয়েছি কেসি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই 27 1 - আলফা। ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া রিঅ্যাকশন, আমরা আগেরটা হলো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি, এখানে কিন্তু অ্যামোনিয়া ভেঙে যাচ্ছে, তার জন্য একটা রাশিমালা আমাদের এখানে দেখানো হয়েছে, অনেকটা আগের মতোই আছে, তোমরা এগুলো বের করবা। দেখো এখানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এবং পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়াম বের করে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এই যে কেপি এর এখানে ভ্যালুগুলো, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া, এই ভ্যালুগুলো এখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা এইটা পেয়েছি। Knowing Kp and the total pressure degree of dissociation of ammonia can be calculated. এখান থেকে আমরা অ্যামোনিয়া কেপি নির্ণয় করতে পারবো। আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি। দেখো 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 20 অ্যাটমসফিয়ার চাপে A2 এবং B2 1:3 মোল এর বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% AB3 উৎপন্ন হয়। বিক্রিয়াটি কেপি কত? At 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার A2 and B2 are taken with the ratio 1:3 mole in a closed vessel
at equilibrium pressure is 20 atm, calculate the value of Kp। আমাদের রিঅ্যাকশনটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, দেখো মোল ফ্র্যাকশনটা আমরা বের করেছি। প্রথমে আমাদের AB3 20% দেওয়া আছে, AB3 20%, তাহলে আমাদের এই বিক্রিয়ক গুলো আমাদের কি 80%। আর এই 80%-এর ভিতরে A2 আর B2 এর পার্সেন্টেজ কত হবে? A2 হবে, কারণ এখানে 1 মোল, এখানে 3 মোল মনে করো, তাহলে 4 মোল, তার মানে 1/4। এই যে 1/4 80% ইকুয়ালস টু 20%, আর এটা হলো 3/4, 3/4 ইন্টু 80% ইকুয়াল টু 60%। এখন টোটাল প্রেসার 20 atm দেওয়া আছে। এখন অ্যাট ইকুইলিব্রিয়াম A2 এর আংশিক চাপ আমাদের 20/100 ইন্টু 20 সমান 4 atm। এভাবে আমরা B2 এর আংশিক চাপ বের করছি এবং AB3 এর আংশিক, আমরা তিনটার আংশিক চাপ পেয়ে এই ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে আমরা এই যে Kp এর ভ্যালু পেয়ে যাব। Kp সমান 0.048 পার অ্যাটমসফিয়ারিক প্রেসার। এভাবে আমরা কি করছি, আমরা সবগুলো ভ্যালু বসিয়ে দিয়ে Kp এর মান পেলাম। আমরা আরেকটা কোশ্চেন, 2 লিটার আয়তনের একটা আবদ্ধ পাত্রে, এটি ক্লোজড ভেসেল, 1.0 ইন্টু 10⁻² মোল ফসফরাস পেন্টাক্লোরাইড কে নিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিয়োজিত করা হলো। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন তৈরি করেছে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Kc এর মান সাম্যাবস্থায় মোট চাপ নির্ণয় করা। আচ্ছা, এটা আমরা হোমওয়ার্ক হিসেবে রাখলাম, আমরা নেক্সট ক্লাসে এটা করব। আমাদের